প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্ত বাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতির গতিপথ, এবং শব্দটার ভিতরে 5 জানুয়ারি যুক্ত করে দিতে পারতাম, কিন্তু সেটা করিনি, কারণ গতকালও একই শিরোনাম দিয়েছিলাম, যে কারণে আজকে 5 জানুয়ারি শব্দটা অ্যাভয়েড করার জন্য আমরা রাজনীতির গতিপথ নাম দিয়েছি। কিন্তু আজকে যে 5 জানুয়ারি আমরা অতিক্রম করলাম, আর কিছুক্ষণের ভিতরে 6 জানুয়ারিতে পড়বো, সেই 5 জানুয়ারির ঘটনাবলী নিয়ে আগামী রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটি মূলত আলোচনা করবার চেষ্টা করব। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আসছেন দ্য নিউ স্টুডিওর উপদেষ্টা সম্পাদক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন সাপ্তাহিক সম্পাদক গোলাপ মর্তজা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি সারাদিন যে সমস্ত ঘটনাবলী হয়েছে এগুলো আর রিপিট করতে চাই না, যেহেতু আমাদের সময় অল্প থাকে। গোলাম মর্তজা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। 14 সালে 5 জানুয়ারি, 15 সালের 5 জানুয়ারি, এ দুটো 5 জানুয়ারি খুবই সংঘাতপূর্ণ ছিল। 16 সালের 5 জানুয়ারি শান্তিপূর্ণ ছিল, এবং 16 সালটা পুরোটাই মোটামুটি, এবং 17 সালের 5 জানুয়ারি আমরা পার করলাম, সেটাও ছোটোখাটো সংঘর্ষ, বিচ্ছিন্ন সংঘর্ষ ছিল সেগুলো। কিন্তু সব মিলিয়ে অনেকেই বলছেন, পত্রপত্রিকাতে লিখেছে, এইবারে 5 জানুয়ারিতে সেটা রিয়েলাইজেশন আছে যে উভয় পক্ষ কিছু নমনীয় হচ্ছে, উভয় পক্ষ কিছু রিয়েলিস্টিক অ্যাটিটিউডে যাচ্ছে, যেটা হয়তো আগামী দিনে রাজনীতিকে একটি ইতিবাচক পথে নিতেও পারে। আজকের সারাদিনের ঘটনা বলি, বক্তব্য বলি, যদি আপনি বিশ্লেষণ করেন, সেই বিশ্লেষণ করে আপনাকে তেমনটা মনে হয় কিনা? না, রাজনীতির ঘটনাবলী এখন পর্যন্ত 5 জানুয়ারিকে কেন্দ্র করে গত কয়েকদিনের যে ঘটনাগুলো ঘটেছে, ঢাকার বাইরে কিছু জায়গাতে, দু একটি জায়গাতে একটি সাংঘর্ষিক অবস্থা আমরা লক্ষ্য করেছি, বরিশাল সহ দু একটি জায়গাতে। এর বাইরে ওই অর্থে আপনি যে কথা বললেন, 14-15-র যে কথা বললেন, তার ছিটে ফোঁটাও এবারের 5 জানুয়ারিতে ঘটেনি। আপাত দৃষ্টিতে এক ধরনের স্থিতিশীল অবস্থা আমি দেখছি, এবং সেই দেখার মধ্যে এক ধরনের মনে হচ্ছে যে বড় দুটি রাজনৈতিক দলের সম্ভবত একটা বোধোদয় হয়েছে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। কিন্তু ব্যক্তিগতভাবে বা রাজনৈতিক বিশ্লেষণের যে জায়গাটি আমি যেভাবে দেখি, আমি ওই জায়গাটিতে খুব একটা আশাবাদী নই। আশাবাদী হওয়ার মতো জায়গা আমার মনে হয় না যে তৈরি হয়েছে। তার কারণ, বাংলাদেশে যেহেতু আমরা এমন একটা কালচারে আছি, যে কালচারে যখন যারা ক্ষমতায় থাকেন তাদেরকে যে কাজটিতে বাধ্য করা না যায় তারা সেই কাজটি করেন না, তারা তাদের মতো করে চলেন। যেহেতু বিএনপি যা চায়, বিএনপি সেই কাজটি করতে যেহেতু সরকারকে বাধ্য করতে পারেনি, এই জায়গাটিতে সবসময়ই সরকার তার অবস্থানটাকে পোক্ত করে রেখেছে, এবং সেই পোক্ত করে রাখার কারণে এখন সরকার এক ধরনের কৌশল নিচ্ছে। যেহেতু বিএনপি দুর্বল, যেহেতু বিএনপি কোনো চাপ তৈরি করতে পারছে না, যেহেতু বিএনপি আন্দোলন করতে পারছে না, সুতরাং এখানে সরকারের আগ বাড়িয়ে খুব বেশি কিছু করার কোনো দরকার নেই। সরকার আছে, পরিস্থিতির সঙ্গে যাবে, একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে, সেই নির্বাচনটি এই সরকারের অধীনেই হবে, একটি নির্বাচন কমিশন গঠন করা হবে, রাষ্ট্রপতি একটি প্রক্রিয়া মেনটেন করে একটা নির্বাচন কমিশন করছেন, শেষ পর্যন্ত গিয়ে সেই নির্বাচন কমিশনটি কি হবে বলা যায় না, কিন্তু তারপরেও আমি যতটুকু বুঝি সেটার থেকে বলছি, সেই নির্বাচন কমিশনটি সংবিধানের আলোকেই হবে। সুতরাং সংবিধানের আলোকেই যদি হয়, এবং নির্বাচন প্রক্রিয়াটিও এই সংবিধান প্রক্রিয়াতেই হবে, যেটা আওয়ামী লীগ বলেছে, যেটা জাতীয় পার্টি বলেছে, ওই প্রক্রিয়াতেই একটা সরকারের অধীনেই একটা নির্বাচন হবে। সুতরাং সেই জায়গাটিতে সাংঘর্ষিক অবস্থা হয়তো আসেনি, কিন্তু 5 জানুয়ারি যেহেতু আমাদের নির্বাচনের একটা বড় রকমের প্রশ্ন তৈরি হয়েছে, এবং আওয়ামী লীগ বলে আমি বিজয়ী হয়েছি, বিএনপি বলে আমি বিজয়ী হয়েছি। বিজয়ী হওয়ার কি, যেহেতু বিএনপি প্রতিহত করতে পারেনি, সেই কারণে আওয়ামী লীগ বলে আমি বিজয়ী হয়েছি। আর যেহেতু জনগণ ভোট দিতে যায় নাই, সেই কারণে বিএনপি মনে করে যে আমরাই বিজয়ী হয়েছি। এই তো মানসিকতা। আসলে এখানে আওয়ামী লীগও বিজয়ী হয় নাই, বিএনপিও বিজয়ী হয় নাই। দেশের সাধারণ জনমানুষ বা ভোটাররা এক ধরনের পরাজয় স্বীকার করেছেন, এবং গণতন্ত্র এক ধরনের বড় রকমের প্রশ্নের মধ্যে পড়েছে। এখন আমাদের এখানে বড় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যদি মনে করে যে এখানে গণতান্ত্রিক অবস্থার একটা উন্নয়ন ঘটাতে হবে, সুশাসনের একটি উন্নয়ন ঘটাতে হবে, যদি আন্তরিকভাবে চায়, তাহলে হয়তো আপনি যে কথা বললেন বা এখন আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে তার একটা প্রতিফলন আসতে পারে। কিন্তু এখন পর্যন্ত ওই মনে হওয়ার জায়গাটি আওয়ামী লীগ মনে করছে, এই বিশ্বাস করার মতো জায়গাতে এসেছে বলে আমার মনে হয় না। আমি শ্যামল দত্ত আপনার কাছে যেতে চাই। উনি একটা প্রসঙ্গ তুলেছেন, উনি বলছেন যে গণতন্ত্র বড় ধরনের প্রশ্নের মুখে আছে, এবং 5 জানুয়ারির ভেতর দিয়ে সেই প্রক্রিয়াটা তৈরি হয়েছে। এখন যেদিকে যাচ্ছে তাতে কি গণতন্ত্র সেই প্রশ্নের থেকে বেরিয়ে আসার কোনো লক্ষণ আপনি দেখেন কিনা? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি পরিষ্কার লক্ষণ। কারণ আপনি যদি খেয়াল করেন, দুটি রাজনৈতিক ধারা যে বাংলাদেশে আছে, দুটি কিন্তু 5 জানুয়ারি থেকে শিক্ষা নিয়েছে। কেমন শিক্ষা নিয়েছে? আপনি যদি সরকারের দিক থেকে দেখেন, সরকার 2014 সালের 5 জানুয়ারিতে একটা ইলেকশন করবেই যে কোনো মূল্যে, এরকম একটা অবস্থানে ছিল।
সেটাতে বিএনপি আসুক না আসুক সেটা কোনো ম্যাটার করে না। অন্যদিকে বিএনপির সামনে 3টা অপশন ছিল, 3টা অপশনের মধ্যে থেকে একটা বেছে নিয়েছে। 3টা অপশনের মধ্যে একটা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচন বর্জন করা, অথবা নির্বাচনকে প্রতিহত করা। তারা 3 নম্বরটা বেছে নিয়েছে, প্রতিহত করার লাইনে, এবং যে কারণে একটা বড় সহিংসতাপূর্ণ নির্বাচন হয়েছে, যে নির্বাচনের সহিংসতায় অনেক মানুষের প্রাণ গেছে, নির্বাচনী কর্মকর্তার প্রাণ গেছে, বহু প্রায় 600-র মতো স্কুল ধ্বংস হয়েছে, একদম রিটার্নিং অফিসারের মতো লোক মারা গেছেন। তো এইগুলোর প্রেক্ষিতে বিএনপিও সেই জায়গাতে যে নাই আজকে, সেটা আমরা বুঝতে পারি তাদের কর্মকাণ্ডে। পরবর্তী সময়ে নির্বাচন প্রতিহত করার অবস্থান থেকে তারা সরে এসে অনির্দিষ্টকালের জন্য তাদের কর্মসূচি স্থগিত করেছে। এটা একটা দিক। আর সরকারের যে দিকটা ছিল, যে সরকারের একটা যে ডিজাইন ছিল, যাই বলে না কেন, যে বিএনপিকে ছাড়া নির্বাচন করার, এবং বিএনপি সেই ফাঁদে পা দিয়ে নির্বাচনে আসেনি। কিন্তু আজকের যদি সরকারকে ধরেন আপনি, এই মুহূর্তে আওয়ামী লীগ সরকার আরেকটি নির্বাচন, যেটি আমরা সামনের দিকে অনেকেই দেখি 2019 সালে যে নির্বাচন, সেটিতে কিন্তু কোনোভাবেই বিএনপিকে মাইনাস করে আরেকটি নির্বাচন করবে, সেই অবস্থা কিন্তু প্রিভেল করছে না। ফলে আমি মনে করি উভয় দলই এখান থেকে শিক্ষা নিয়ে সরে এসছে, এবং যার প্রতিফলন ঘটেছে আজকের 5ই জানুয়ারি যখন আমরা সেলিব্রেশন করে, একদল গণতন্ত্র হত্যা দিবস পালন করে অথবা একজন গণতন্ত্র রক্ষা দিবস পালন করে, যাই করো না কেন, তারা কিন্তু অতীতের জায়গাগুলোতে নাই। আর এখন কিন্তু বিএনপি সেই সহিংসতার পথে যায়নি। দু একটি, যেটি বললো গোলাম, বরিশালে যেগুলো, হ্যাঁ, গোলাম মুর্তজা বললো, ছোটখাটো কিছু ঘটনা, এগুলো ঘটেই বাংলাদেশের রাজনীতিতে। যখন এখানে সাধারণ মিছিল মিটিং করারও সুযোগ পায় না বিএনপি, সেখানে এই ধরনের সংঘর্ষের কিছু ঘটনা ঘটেছে। পাশাপাশি আজকে আওয়ামী লীগে কিন্তু তেমন অ্যাগ্রেসিভ কোনো জায়গায় ছিল না। ফলে আমি মনে করি এখন মূল বিষয়টি দাঁড়িয়ে গেছে। আগামীতে আপনি দেখবেন এর মধ্যে বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎও করেছেন একটি নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আগামী 22 তারিখ থেকে সংসদ শুরু হচ্ছে। আমার ধারণা, যেটি মুর্তজা বলল একই সঙ্গে, সেটি হচ্ছে সাংবিধানিক পথেই একটি নির্বাচন কমিশন গঠনের দিকে সরকার এগোচ্ছে। আপনি খেয়াল করবেন ইতিমধ্যে এস.টি. ইমামের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়েছে, যারা রাষ্ট্রপতির কাছে কি প্রস্তাব দিবেন সেটি, এবং আইনমন্ত্রীর যে বক্তব্য, তাতে যদি একটু করে আমরা উল্লেখ করি যে তারা একটি আইন প্রণয়ন করতে যাচ্ছেন, যেটি সংবিধানে উল্লেখ আছে 118-তে, যে নির্বাচন কমিশন গঠনের জন্য একটা আইন করতে হবে। সার্চ কমিশন গঠনের কথা কোথাও নাই, সেদিকে আমার ধারণা সরকার এবার যাচ্ছেও না। এবং ফলে এই জায়গাটিতে আজকের 5ই জানুয়ারির উপলব্ধি, উভয় পক্ষই কিন্তু একটি নির্বাচনমুখী, নির্বাচনের পথ, নির্বাচনের দিকেই অগ্রসর হচ্ছে, যেটি 2014 সালের 5ই জানুয়ারি ছিল না। এম এ আজিজ, আপনার কি বিশ্লেষণ? দেখেন, আমি দুজনই বললেন, আমি আংশিক একমত, পুরোপুরি একমত নই। কারণ আমরা আসলে এখনো, আমার কাছে মনে হচ্ছে না যে গণতন্ত্রে উত্তরণের ক্ষেত্রে আমরা সঠিক পথে এগোচ্ছি। যেমন মহামান্য প্রেসিডেন্ট যে আপনার নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে যে মত বিনিময় করছে, সেখানে যদি সার্চ কমিটি করা হয়, তাহলে আমি বলবো যে প্রেসিডেন্টের ইনহেরেন্ট পাওয়ার আছে, তিনি সার্চ কমিটি করতে পারেন, তবে সেটা কনস্টিটিউশন কিন্তু ভায়োলেট করা হবে। প্রেসিডেন্ট নিজে কিছু করার ক্ষমতা নাই প্রধানমন্ত্রীর উপর পরামর্শ ছাড়া। এখন হঠাৎ করে যদি আবার এটাও, যেমন আইনমন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট আলোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, তিনি চাইলে আইন করা যেতে পারে। তার মানে এখানে বোঝা যাচ্ছে এটা আইন করার একটা পদক্ষেপ নেওয়া হতে পারে। এখন এই আইন করার ক্ষেত্রেও যদি দেখা যায় যে মাঠের বিরোধী দল, বৃহৎ বিরোধী দল কিন্তু সংসদে নাই, তাহলে সেখানেও এই আইন করার ক্ষেত্রেও কিন্তু মাঠের বিরোধী দলের সাথে যদি ঐক্যমত্য না হয়, তাহলেও এটা আমার মনে হয় না যে আমরা একদম সব আয়োজনটা পুরোটা সফল হবে বা ঐক্যমত্য হব আইনের দিক থেকে, আইনেও আমার মনে হয় না। সুতরাং এখানেও পর্দার অন্তরালে হোক আর ওপেন আলোচনার মাধ্যমেই হোক, যেহেতু একটা টেকনিক্যাল ডিফিকাল্টিজ আছে যে আইন তো সংসদে হবে, কিন্তু বিরোধী দল বিএনপি তো সংসদে নাই, তাহলে যেভাবেই হোক আলোচনার তো একটা আয়োজন হতে হবে। সেটা যদি আইন করার ক্ষেত্রেও প্রেসিডেন্ট যদি উদ্যোগী হয়ে আইনের দিকে আলোচনা করে থাকেন, আমরা তো যে আলোচনাগুলি হচ্ছে আমরা কিন্তু পুরোটা এখনো জানতে পারছি না। যদি আইনের দিকেই যায়, যদি এই আলোচনাটা বিএনপিকে সাথে নিয়ে যদি আলোচনাটা করে
এটা যদি সবার সম্মতির ভিত্তিতে আইনটা হয়, তাহলে আমি মনে করব যে তাহলে আমরা আসলেই আইনমন্ত্রী তো বলেছেন যে রাষ্ট্রপতি নির্দেশনার আলোকে যদি আইন হয় তাহলে রাষ্ট্রপতির নির্দেশনার আলোকে হবে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি যদি সবার সঙ্গে আলাপ করে, তবে আইন করার ব্যাপারে কিন্তু সবাই বলছেন না, আইন করাটাই তো হচ্ছে সাংবিধানিক পদ্ধতি। সাংবিধানিক যেটা বলা হচ্ছে যে আইনে তো বলাই আছে যে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনে 1 জন এবং 4 জনকে নিয়োগ দিবেন আইনের বিধিবিধান অনুযায়ী। সেই আইনটাই তো নাই, এ পর্যন্ত কোনো সরকার আইন করে নাই। কারণ যে সরকারই ক্ষমতায় এসছে সে ভাবে যে আইন করলেই বোধহয় আমি নেক্সট ক্ষমতায় যাওয়ার প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। সুতরাং সবাই সুবিধা মতো ভাবে কেউই আইন করে নাই। এই প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তিনি প্রথম সার্চ কমিটি মাধ্যমে যে নির্বাচন কমিশন করেছে সেটাও কিন্তু আমাদের আশানুরূপ ফল দেয় নাই। সুতরাং আইনটা তো দরকার, কিন্তু আইনটা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়। যদি না হয় তাহলে আমার কাছে মনে হয় না যে আমাদের এই জটিলতা কেটে উঠবে। দ্বিতীয়ত, আপনি রাজনৈতিক অঙ্গনের যে পরিস্থিতি আপনি দেখেন, বেগম জিয়ার কেস দ্রুত আগাচ্ছে, তারেক রহমানের জেল হচ্ছে এবং একটা ক্রিপল বিএনপি তৈরি করা হবে, এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে এই বিএনপি যে সক্ষম বিএনপি আমি যেটা বলবো নির্বাচনের সময়, সেরকম অবস্থা বিএনপির থাকবে কিনা, রাখা হবে কিনা বা থাকবে কিনা, এটা নিয়ে কিন্তু আমার সংশয় আছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে গভর্নমেন্টও অবস্থা দৃষ্টিতে সবকিছু মিলে মনে হচ্ছে এমন ভাবে মঞ্চটা সাজানো হচ্ছে যাতে করে আবার এই সরকারি অর্থাৎ আওয়ামী লীগ সরকারি ক্ষমতায় আসে। এভাবেই আপনার কি মনে হচ্ছে সেরকম কিছু হচ্ছে কি, যদি মামলা মকদ্দমা সব দিকে নজর রাখি? না, মামলা মোকদ্দমা সবকিছু যদি নজর রাখি তাহলে বোঝা যায় যে সরকারের একটা পরিকল্পনা আছে। বা আবার মামলা মোকদ্দমার ক্ষেত্রে তো সরকারকে জড়িত করা এভাবে হয়তো কথা সেভাবে বলাও যায় না, মামলা তো তার নিজস্ব গতিতে চলার কথা অনুযায়ী। যাই হোক, সেই আলোচনায় আসার আগে যেটা বলছি যে আইন করার জায়গাতে যেটা ভাই যেটা বলার চেষ্টা করছেন যে যদি আইনটি সবার কাছে গ্রহণযোগ্য হয়। দেখেন, শ্যামলদা বলেছেন যে 5 জানুয়ারি থেকে শিক্ষা নিয়েছি, বা আমার ধারণা 5 জানুয়ারি থেকে শিক্ষাটা কি আসলে, আওয়ামী লীগ কি শিক্ষা নিয়েছে? আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে 5 জানুয়ারির মতো এরকম একটি নির্বাচন করা যায়, নির্বাচন করে সরকার গঠন করা যায়, সরকার গঠন করে 5 বছর থাকা যায় এবং সেই সরকারের বিরুদ্ধে বড় রকমের কোনো আন্দোলন হয় না। সরকার দেশের বাইরে মোটামুটি ভাবে প্রথম দিকে এক ধরনের কিছুটা প্রতিকূল অবস্থায় থাকলেও সেটিও কাটিয়ে ওঠা যায়। আওয়ামী লীগ তো এটাই শিখেছে, আওয়ামী লীগের শিক্ষা তো এটা। আওয়ামী লীগ কেন এরকম একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করে এক ধরনের সংশয়ের মধ্যে পড়বে যেই নির্বাচনে তার বিজয়ী হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে? সুতরাং আওয়ামী লীগ ওই শিক্ষা নিয়ে সেখান থেকে 180 ডিগ্রি ঘুরে এসে একটি সুষ্ঠু নির্বাচন করবে সেরকম সম্ভাবনা আমার কাছে মনে হয় না। বিএনপির শিক্ষা, হ্যাঁ বিএনপির শিক্ষা হয়েছে, বিএনপি দেখেছিল প্রতিহত আওয়ামী লীগের যে কায়দায় প্রতিহত করে সেই কায়দায় তারাও প্রতিহত করতে চেয়েছিল, কিন্তু যেহেতু দুটি রাজনৈতিক দল সম্পূর্ণ আলাদা ধরনের, সাংগঠনিক অবস্থা আলাদা, সেই কারণে বিএনপি কাজটি করতে পারেনি। যেহেতু বিএনপি সেই প্রক্রিয়াতে করে জ্বালাও পোড়াও ধর্ম করে যত কিছু সম্ভব শ্যামলদা যেটা বললেন করে তারা কাজটি করতে পারেনি। সুতরাং বিএনপি শিক্ষা নিয়েছে যে আমাদের ওই প্রক্রিয়াতে গেলে হবে না, এখন আসলে আলোচনা করি সবার কাছে গ্রহণযোগ্য আইন। কেন আওয়ামী লীগ এরকম একটা আইন করবে যে আইনটি বিএনপির কাছেও গ্রহণযোগ্য হবে? আওয়ামী লীগ আইন করবে আওয়ামী লীগের মতো করে, আওয়ামী লীগ আইন করবে তারা সংসদে, তারা সংখ্যাগরিষ্ঠ, তারা সে আইন করবে তার মতো করে, তার যেটা সুবিধা হবে সেটা। এটা আইন করার সময় এক ধরনের একটা প্রক্রিয়া তো মেনটেন করা হবে। আপনি যেটা বললেন সবার সঙ্গে আলোচনা, হ্যাঁ রাষ্ট্রপতি তো সবার সঙ্গে আলোচনাই করছেন, আলোচনা করে তো একটা নির্দেশনাই দিবেন, সেই নির্দেশনার আলোতেই তো আইনটি হবে। সুতরাং বিএনপি বা আওয়ামী লীগ বিশাল কোনো পরিবর্তনের জায়গায় এসে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার জন্য, বিশেষ করে সরকার বা আওয়ামী লীগ সেরকম কোনো চিন্তা ভাবনার দিকে আছে বলে আমার কাছে মনে হয় না। আর মামলা তারেক জিয়া, খালেদা জিয়া, মামলার যে গতি প্রকৃতি আমরা লক্ষ্য করছি, সেই গতি প্রকৃতিতে এরকম ভাবনার যথেষ্ট কারণ আছে যে এই নির্বাচনটি যে সময়টিতে হবে তার আগে কিছু মামলার রায় হয়ে যেতে পারে। সেটি শুধুমাত্র তারেক জিয়া, খালেদা জিয়া বা বিএনপির নয়, বিএনপির অন্যান্য নেতার ক্ষেত্রেও হতে পারে। এখন মামলার যদি রায় হয় তার জন্য আপনি সরকারকে কিভাবে দায়ী করবেন? এটাও ঠিক বিএনপির জন্য খুব প্রতিকূল অবস্থা। সবকিছু মিলিয়ে বিএনপি খুব প্রতিকূল একটা অবস্থার মধ্যে আছে। এখন বিএনপির দেখতে হবে যে বিএনপি এখানে যোগ্যতার পরিচয় দিতে পারে নাকি সরকার যেভাবে চায় সেই আচরণ করে এর আগে যা করেছিল সেরকম কোন সিদ্ধান্তের দিকেই যায়। আগামীর দিকটা একটু খেয়াল রাখতে হবে। না, আমি যেটি বলেছিলাম সেটি হয়তো একটু মিসইন্টারপ্রেট হয়েছে। আমি বলেছিলাম আওয়ামী লীগ শিক্ষা নিয়েছে এখান থেকেই যে আরেকটি নির্বাচন তাদের পক্ষে 5 জানুয়ারির মতো করা সম্ভব না, এবং তারা কিন্তু প্রকাশ্যে বলেছে এটা। এমনকি আওয়ামী লীগ সভানেত্রী তিনি যে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য তিনি বলেছেন এবারে নির্বাচনে আমাদের কিন্তু কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং বিএনপিকে মাইনাস করে নির্বাচন কোনোভাবেই এবার আর সম্ভব না। সেই
পরিকল্পনাতে তারা যাচ্ছে না, তারা হয়তো অন্য পরিকল্পনা করছেন। আমরা জানি সেটা কি, সেটা কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে এখন তারা বিএনপির একটা লেভেলে মামলা ইত্যাদি একটা শেষ করে আনবে, এগুলো শেষ হয়ে গেলে বিএনপির নেতৃত্ব এক ধরনের চাপের মুখে থাকবে। আজকেও বিএনপি নেত্রী কিন্তু মামলায় হাজিরা দিয়েছেন এই 5 জানুয়ারির দিনও, আগামী 12 তারিখ আবার মামলার হাজিরার দিন পড়েছে। ফলে কনস্ট্যান্ট একটা প্রেশারের মধ্য থেকে বিএনপির কিরূপ পরিমাণ শক্তি নিয়ে নির্বাচনে অংশ নেবে সেটা পরের আলোচনার বিষয়, সেটা তো আমি যাচ্ছি না। কিন্তু আওয়ামী লীগের এইটুকু বোধোদয় হয়েছে, তাদের পক্ষে 5 জানুয়ারির মতো আরেকটি নির্বাচন অ্যাফোর্ড করা সম্ভব না। এটা বাস্তবতা এটাই, এবং এটা দলের মধ্যে সেরকম হয়েছে। তবে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বিএনপির নেতৃত্ব যতই আপনার চাপের মুখে থাকুক, বাংলাদেশের বাস্তবতা, এই দেশের ভোট ব্যাংক দুটি ধারায়, স্রোতধারায় বিভক্ত, একটি বিএনপি, একটি আওয়ামী লীগ। একটি আওয়ামী লীগ অথবা একটি অনেকে বলে একটু বর্ডার পার্সপেক্টিভ অ্যান্টি আওয়ামী লীগ। আপনি যদি খোদ নারায়ণগঞ্জের ইলেকশনই ধরেন, সাখাওয়াতের মধ্যে একজন অপরিচিত ক্যান্ডিডেট যদি ধরি আমরা নিরপেক্ষ একটি নির্বাচনে, সে যে পরিমাণ ভোট পেয়েছে, এটা 36% ভোট পেয়েছে। এটাই তো বিএনপি, এটা তো বিএনপির ভোট কমে নাই, এই ভোট বেস কিন্তু রয়ে গেছে। আপনি যতই বিএনপিকে চাপের মুখে রাখেন, যখন নেতৃত্বকে কোণঠাসা করে রাখেন, মামলা দিয়ে রাখেন, মামলা না দিয়ে রাখেন, কিন্তু তাদের তো যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, তাদের পক্ষে যে ভোটের একটা সমর্থন আছে জনগোষ্ঠী, বড় ধরনের জনসমস্যা, সেটা তো বাস্তবতা। তো সেটি আমরা দেখতে চাই যে আগামীতে নির্বাচন যত কাছে আসবে, বিএনপি ইতিবাচক রাজনীতি করে সেই ভোট ব্যাংকের দিকে যাবে, নাকি আবারই ওই যে 3 অপশন, আইদার নির্বাচন বর্জন, অথবা নির্বাচন অংশগ্রহণ, অথবা নির্বাচন প্রতিহতকরণ, এর মধ্যে কোনটি বেছে নেবে, এটা বিএনপির পলিটিক্যাল স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করবে। আলোচনা করতে চাই, দর্শক থাকুন আমাদের সঙ্গে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। রাজনীতির গতিপথ নিয়ে আলোচনা করছিলাম সাংবাদিক এম এ আজিজ, শ্যামল দত্ত, গোলাম মুর্তজার সঙ্গে। আমি এম এ আজিজ আপনার কাছে যেতে চাই। তারা দুজন একটা প্রসঙ্গে আলোচনা করছেন, গণতন্ত্র আইনের প্রসঙ্গ এবং অন্যান্য প্রসঙ্গে। কিন্তু গত 5 জানুয়ারি নির্বাচনের পর একটা প্রসঙ্গ আপনি কি মনে করেন, গণতন্ত্র আইন নিয়ে প্রশ্ন আছে, সুশাসন নিয়েও প্রশ্ন আছে, এই দেশ পরিচালনা কিভাবে হচ্ছে এটা নিয়েও প্রশ্ন আছে, কিন্তু আবার ডেভেলপমেন্ট নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে, সেটিও কিন্তু একটা বড় পর্যায়ে এসছে। এই 5 জানুয়ারি নির্বাচনের পরে যে ধরনের ডেভেলপমেন্ট বাংলাদেশ দেখেছে, সেই ধরনের ডেভেলপমেন্টকে আগে কখনো দেখেছে? যদিও এই ডেভেলপমেন্টের সাস্টেনেবিলিটি নিয়ে পরে প্রশ্ন উঠতেও পারে, সেটা অন্য বিষয়, কিন্তু এটা কি আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা অনেক বড় হয়ে গেছে, কারণ এটার উত্তর দেওয়া আপনি তাহলে সময় যতটুকু দিতে পারেন। 5 জানুয়ারি নির্বাচন আসলে আমাদের জন্য খুব সাংঘাতিকভাবে আমাদের জাতিকে বিপদে ফেলে দিয়েছে। কারণ 5 জানুয়ারি এমন একটা নির্বাচন যেটা দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই দেশের কেউই, কারো কাছে এটা পছন্দ হয় নাই। এবং এই নির্বাচনের ফলে যেহেতু একটা অপছন্দনীয়, অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে, স্বাভাবিকভাবেই এ দেশের একটা বিরাট অংশ এই সরকারকে গ্রহণ করতে পারে নাই। এবং এই সরকার যে ডেমোক্রেসি উপহার দিচ্ছে, এটা হলো অনুমতির ডেমোক্রেসি, অনুমতির গণতন্ত্র। এবং আমার কাছে মনে হয় যে এই ডেমোক্রেসিটা মানে আইসিইউতে আছে। ডেমোক্রেসি বলতে তো শুধু আমাদের দেশের রাজনীতিবিদ, আমরা শুধু নির্বাচনকে বুঝি। নির্বাচন তো একটা উপাদান, ডেমোক্রেসির একটা উপাদান। এই পূর্ণাঙ্গ ডেমোক্রেসি বলতে আইনের শাসন থাকতে হবে, নিরপেক্ষ নির্বাচন থাকতে হবে, আপনার বাক ব্যক্তির স্বাধীনতা থাকতে হবে, এই মানবাধিকার থাকতে হবে, ধৈর্য, সহ্য, অন্যের মতের প্রতি প্রকাশ, সব মিলে হচ্ছে ডেমোক্রেসি। তা আমরা এই ডেমোক্রেসির থেকে অনেক দূরে আছি। না, সেটা তো ডেমোক্রেসি পয়েন্টে তো বললাম। এখন দ্বিতীয়টা আমি বলছি, এই নির্বাচনের ফলে আমাদের এই ডেমোক্রেটিক অর্থাৎ রাজনৈতিক ফিল্ডে এমন একটা অবস্থা তৈরি করছে যে মনে হয় মাল্টি পার্টি ডেমোক্রেসি আছে, অথচ এক পার্টির শাসন আছে, এরকম জায়গায় কিন্তু আমরা চলে গেছি। দ্বিতীয়ত উন্নয়নের কথা, হ্যাঁ, সামাজিক সূচক আমাদের দেশের ঊর্ধ্বগামী সবগুলোই অলমোস্ট। আপনি দেখেন পৃথিবী বিজ্ঞানের যুগে সব দেশই কিন্তু উন্নত হচ্ছে, অধিকাংশ দেশ, আমরাও উন্নত হচ্ছি। কিন্তু তুলনা যদি আপনি করেন যে অন্য দেশ কতটুকু অগ্রসর হচ্ছে, আমরা কতটুকু অগ্রসর হচ্ছি, এবং সাস্টেনেবল ডেমোক্রেসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কোন দিকে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিন্তু অপরিসীম। আর যেখানে সরাসরি জনগণ সম্পৃক্ত যেসব সেক্টরে, এখানে কিন্তু আপনার উন্নতি কিন্তু আমাদের সব ক্ষেত্রে হচ্ছে। কিন্তু যেখানে পাবলিক সেক্টর, যেখানে সরকার, সেখানেই ব্যর্থ। একটা সেক্টর এখন উন্নয়ন নেই। আপনি আসেন দেখেন কৃষি,
সাধারণ জনগণ উন্নয়ন হচ্ছে, গার্মেন্টস উন্নয়ন হচ্ছে, দেশের সাধারণ বিদেশে যায় শ্রম দিতে উন্নত হচ্ছে, যেখানে যেখানে IT sector উন্নত সব যেখানে এটা থেকে একটা এনাবলিং ফ্যাক্টর কাজ করে না না সরকার? না এটা এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করে কিনা? করে কিন্তু আমি বলছি যে সরকার যদি সক্ষম না হয় সাধারণ জনগণের সাথে একই পাল্লায় যদি না যায়, তাহলে এটা কিন্তু একটি সময়ে দেখবেন সরকারই ক্রিপল হবে। সরকারকে জোর করে ক্ষমতায় থাকতে হবে, কারণ জনগণ তো ধার ধারছে না। দেখেন আপনি সাধারণ কৃষকের কতটুকু ইনপুট দিচ্ছে আমরা, অথচ আমাদের কতটুকু আউটপুট দিচ্ছে। সরকার কি জনগণ যদি খুব বেশি বিরোধিতা যায় থাকতে পারে ক্ষমতায়? না, থাকতে পারে না, এটা ঠিক আছে। কিন্তু এখন এই মুহূর্তে আপনি যদি বলেন সত্যিকার অর্থে যদি অন্তর্চক্ষু দিয়ে দেখেন, এই সময় তো সরকার সম্পূর্ণ প্রশাসনের উপর ভর করেই আছে। এখানে বিরোধী দল নাই, একদম নাই। মাল্টিপার্টি ডেমোক্রেসি আছে, কিন্তু বিরোধী দল বলে কিছু নাই। সুতরাং তো আপনার কাছে একটু যেতে চাই, আপনি কিভাবে দেখেন যদিও ডেভেলপমেন্ট এন্ড ডেমোক্রেসি একটা একে অন্যের মানে কোনোটার বিকল্প কোনোটা না, সবগুলোই আমাদের যে অপরিহার্য, তবে এই সময় আবার ডেভেলপমেন্টের ইস্যুটা কিন্তু বড় করে এসছে। এই এখানে ইদানিং একটি স্লোগান আমরা দেখতে পাচ্ছি যে উন্নয়নের শেখ হাসিনার গণতন্ত্র উন্নয়নের গণতন্ত্র, যেটি মূল মন্ত্র উন্নয়নের গণতন্ত্র, এটি একটি কথা ইদানিং আছে। তবে একটা জিনিস স্বীকার করতে হবে আমাদেরকে, যতই বলো কৃষি এবং গার্মেন্টস যাই বলে না কেন, এই সবগুলোই হয়েছে সরকারের একটা খুবই প্ল্যান পলিসি সাপোর্ট আছে। আপনি কৃষির ক্ষেত্রে যদি বলি, আমাদের এবং বীজ সার ইত্যাদি যথাসময়ে কৃষকের দোরগোড়ায় পৌঁছানো, এবং এগুলো আমরা হয়তো অনেকেই জানি না, আমাদের নীরবে কৃষিতে যে বিপ্লব হয়ে গেছে এর পেছনে কিন্তু অবশ্যই কৃষি মন্ত্রণালয়ের একটা ম্যানেজমেন্ট আছে। আমাদের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তো অত মিডিয়াতে আসেন না, অত কথা বলেন না, কিন্তু আজকে যে বাংলাদেশ প্রতিটা জায়গায় এই যে শাক সবজি উৎপাদন থেকে শুরু করে, ধান উৎপাদন থেকে শুরু করে এবং ডাইভার্সিফাইড ক্রপস উৎপাদন থেকে শুরু করে আমরা যে পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে, এগুলোর পিছনে অবশ্যই সরকারের একটা ম্যানেজমেন্ট আছে। এখানে এমনও কাজ করতে হয় অনেক সময়, বিদ্যুৎ খাতে গ্যাসটা বন্ধ করে ওই যে খাতে লাগাতে হয়, সার কারখানাতে দিতে হয়, আমাদের যেহেতু রেশনিং করতে হয়, যেহেতু আমাদের ক্রাইসিস আছে, আমাদের আবার কখনো কখনো সার কারখানা বন্ধ করে বিদ্যুতে চালু রাখতে হয় শুধুমাত্র পাম্পগুলো চালু রাখার জন্য। এই যে ম্যানেজমেন্টগুলো, এগুলো কিন্তু এমনি এমনি হয় না, এগুলোর পেছনে একটা পরিকল্পনা আছে। যতই এগুলো বেসরকারি উদ্যোগে হোক, যাই হোক, এই যে গার্মেন্টসের ক্ষেত্রে ধরুন, এই যে সরকার এই যে গত 3 বছর আগে গার্মেন্টসের শ্রমিকদের বেতন বাড়লো, আবার একটা ক্রাইসিস তৈরি হলো, এবং সরকার কিন্তু সাকসেসফুলি সেই জিনিসটা ম্যানেজ করলো, এবং আমাদের গার্মেন্টস কিন্তু এখন আরেকটা পর্যায়ে চলে যাচ্ছে। প্রধানমন্ত্রী যে বলছেন জিএসপির দিকে না থেকে আমাদের ডাইভার্সিফাই করতে হবে, সেটা কি আবার জিএসপির ক্ষেত্রে ব্যর্থতা নয় কি? জিএসপি আসলে খুব বেশি আমাদের, আমি আমেরিকান মার্কেটে জিএসপি আমাদের পোশাক খাতে খুব বেশি প্রভাব ফেলে না, কারণ আমরা কিন্তু ওখানে জিএসপি ফ্যাসিলিটি পাই না। যেসব পণ্য পাই সেটার টোটাল এক্সপোর্ট $5 মিলিয়ন কম। তো হ্যাঁ, ইউরোপের বাজারে জিএসপিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাজার, কিন্তু এখন আপনি খেয়াল করবেন আমাদের এখন নতুন বাজার, জাপানের মতো জায়গায় যে পরিমাণ গার্মেন্টস এক্সপোর্ট হচ্ছে আনবিলিভেবল, আপনি চিন্তা করতে পারবেন না। বহু কোম্পানি এখন জাপান এবং আরও অন্যান্য বাজার, আফ্রিকার বাজার কিংবা ল্যাটিন আমেরিকান বাজারের দিকে আমাদের নজর দিতে হবে। আমাদের টু মাচ ডিপেন্ডেন্ট অন আমেরিকা এবং ইউরোপের বাজারের উপর ডিপেন্ডেন্ট, এখনো পর্যন্ত সেটি আছে, থাকবে। আমার মনে হয় এটি আমাদের নতুন বাজার খুঁজতে হবে, সেটি প্রধানমন্ত্রী বলেছেন। কিন্তু একই সঙ্গে আরেকটি উন্নয়নের ক্ষেত্রে আমি যেটি মনে করি, আমাদের আসলে উন্নয়নের এক্সপেন্ডিচারটা অনেক বেশি। অনেকেই বলেন পৃথিবীর যে কোনো দেশের ফ্লাইওভারের চাইতে বাংলাদেশের ফ্লাইওভার নির্মাণের কস্ট বেশি, এক। দ্বিতীয়ত যথাসময়ে ফ্লাইওভারগুলো কিন্তু শেষ হচ্ছে না। আপনি যখন এই যে মগবাজার ফ্লাইওভার আজকে মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, এবং এটার যে আলটিমেট কস্ট গিয়ে দাঁড়ায় কোথায়? মানুষের দুর্ভোগকে যদি কষ্টের মধ্যে আনেন আপনি, এই যে কস্ট দাঁড়াবে সেটি অনেক। আপনি আমাদের যে প্রতিবেশী আরো যে সমস্ত দেশে ফ্লাইওভার হচ্ছে, যদি কলকাতার উদাহরণ ধরেন, সেখানে যে দ্রুত গতিতে এবং যেভাবে জনদুর্ভোগ কমিয়ে ফ্লাইওভারের কাজ হচ্ছে, আমাদের এখানে আমরা তার কোনো শিক্ষা দেখি না। এগুলোর দিকে চিন্তা করলে আমাদের বড় প্রজেক্টগুলো, আমাদের অনেকগুলো বড় বড় প্রজেক্ট, হ্যাঁ এটা ঠিক যে আমরা এখন থিঙ্ক বিগ, বড় কিছু স্বপ্ন দেখতে শুরু করেছে। তার মধ্যে যদি বঙ্গবন্ধু স্যাটেলাইট ধরেন, আগামী 1-2 বছরের মধ্যে উত্তোলন হয়ে যাবে। আমাদের যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেগুলো আমরা কখনোই ভাবি না, 1,00,000 কোটি টাকার প্রজেক্ট, এগুলো মানে আনবিলিভেবল সব প্রজেক্ট, সেটাও কিন্তু 2-3 বছরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমাদের বড় বড় ইয়ের মধ্যে কর্ণফুলী টানেল কিন্তু এই মাস থেকে কাজ শুরু হচ্ছে। এরকম অনেক প্রজেক্ট আছে যেগুলো আমাদের এখানে নানা রকমের অনেক প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও, যেমন মনে করেন হোলি আর্টিজানের মতো ঘটনা কিন্তু আমাদের উন্নয়নের অনেক ক্ষতি করেছে।
জাপানিরা 6 মাস পিছিয়ে দিয়েছে তাদের সমস্ত কর্মকাণ্ড। আজকে মাথারবাড়ির যে ডেভেলপমেন্টটা 6 মাস আগের কথা ছিল সেটা এখন এসে শুরু হচ্ছে, এখন আবার জাপানিরা আসা শুরু করেছে। ফলে এই সমস্ত প্রতিকূলতা ফেলে উন্নয়ন যেভাবে এগুচ্ছে সেটি অবশ্যই একটা বিস্ময়কর। আমি এই বিষয়ে একটু গোলাম মুর্তজার মতামত জানতে চাই। দেখেন, উন্নয়ন, পৃথিবীতে উন্নয়নের কয়েকটি মডেল আছে। তার মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে উন্নয়নই পৃথিবীর একমাত্র মডেল নয়, এর বাইরেও মডেল আছে। সেই মডেলে যেটা অপরিহার্য, যদি উন্নয়ন বলতে সাধারণ জনমানুষের উন্নয়ন এবং টেকসই উন্নয়নের কথা যদি বলা হয়, গণতন্ত্র না থাকলে উন্নয়ন হয়, কিন্তু সেই জায়গাটিতে সুশাসন থাকতে হয়। যে সমস্ত দেশে গণতন্ত্র ছিল না, গণতন্ত্র নাই কিন্তু উন্নয়ন হয়েছে, টেকসই উন্নয়ন হয়েছে, সেই সমস্ত দেশে সুশাসন ছিল। গণতান্ত্রিক অনেক দেশের চেয়েও বড় সুশাসন ছিল। আমাদের আশেপাশেই অনেক উদাহরণ আছে, আমরা সবাই জানি। আর উন্নয়নের গণতন্ত্রও থাকলো না, সুশাসনও থাকলো না, সেই প্রক্রিয়ায় যদি উন্নয়ন হয়, সেই প্রক্রিয়ার উন্নয়নটি সাধারণ জনমানুষের খুব একটা স্পর্শ করে না। যদি আপনি উল্টাভাবে বলতে যান, তাহলে সাধারণ জনমানুষ নানাভাবে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু উন্নয়নের অবকাঠামো নির্মাণ হয়ে যায়। ধরেন একটা ফ্লাইওভারের কথা, ফ্লাইওভারটি নির্মাণ করার কথা 300 কোটি টাকায়, এই ফ্লাইওভারটি নির্মাণ ব্যয় 3, 4, 5 দফায় গিয়ে 1500 কোটি টাকা হয়ে গেল। যে কাজটি করার কথা 12,000 কোটি টাকায়, সেই কাজটির বাজেট 28,000 কোটি টাকা হয়ে গেল। এরকম করে পর্যায়ক্রমে বেড়ে গেল। এই যে বেড়ে যাওয়ার অর্থটা কি হচ্ছে? বেড়ে যাওয়ার অর্থটা ক্ষমতা সংশ্লিষ্ট অল্প কিছু মানুষজন ওই টাকার অংশীদার হচ্ছে। প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষাধিক কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, আমাদের ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যাচ্ছে। আমরা কোনো একটা জায়গাতেও এমন কোনো অবস্থা তৈরি করতে পারছি না যেই অবস্থার প্রেক্ষিতে একজন সাধারণ মানুষ মনে করবে হ্যাঁ, তার ব্যাংক, তার অর্থ চুরি হওয়া হয় সরকার ঠেকাতে পেরেছে, অথবা সরকার এই চুরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেছে। কোনোটি ব্যবস্থা নিতে পারেনি। তো এই যে উন্নয়ন, এখন উন্নয়ন বলতে হয় কি, আমাদের রাষ্ট্রযন্ত্র জ্ঞান চর্চাকে কোনো উন্নয়ন মনে করে না। আমাদের রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করছেন, তারা মানব সম্পদের উন্নয়ন কোনো উন্নয়ন মনে করছে না। তারা মনে করছে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে পারলেই হয়। বইয়ের যে একটা মান দরকার, সেই মানটা আমাদের বিবেচনাতেই নাই। আমি শিক্ষাটা বললাম, এটি একটি ব্যাপার যে এটি আমাদের বিবেচনাতেই নাই, যে এটার জন্য যে একটা মানে বিনিয়োগ দরকার আছে, এটি আমাদের নাই। এখন আমাদের এখানে বড় বড় প্রকল্পের কথা শ্যামল দাদিটি বলেছেন, বড় বড় প্রকল্প, লক্ষ লক্ষ কোটি টাকা। এখন এই টাকা তো মার্কেটে আছে, কিছু পাচার হচ্ছে, কিছু লুটপাট হচ্ছে, কিছু কাজ হচ্ছে, সাধারণ মানুষের ভেতরে আসছে। এখন চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই জায়গাটিতে, আমাদের সামনে বড় উদাহরণ হচ্ছে শ্রীলঙ্কা। আজ থেকে 7 বছর, গত 7 বছরের শ্রীলঙ্কার চিত্র যদি দেখেন, রাজাপাকসে যে সময়টিতে প্রেসিডেন্ট শ্রীলঙ্কার, সেই সময়ে ঠিক একই প্রক্রিয়াতে, প্রায় বাংলাদেশের মতো একই প্রক্রিয়াতে সব বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF সহ আরো অনেক, চীন সহ। কি হয়েছে? টাকা এসেছে। টাকাটা কি? সব কয়টা টাকাই কিন্তু লোন, অনুদান না। বাংলাদেশে যত টাকা আসছে সব টাকা লোন। এই সব লোন আপনাকে শোধ করতে হবে। এখন এই যে শোধ করতে হবে, রাজাপাকসে কি করেছেন, তার নির্বাচনী এলাকাটা একটা সিঙ্গাপুর বানিয়ে ফেলেছেন। 5 তারকা হোটেল করেছেন, রাস্তা বানিয়েছেন, ফ্লাইওভার বানিয়েছেন, এয়ারপোর্ট বানিয়েছেন, পৃথিবীর একমাত্র এমটি এয়ারপোর্ট রাজাপাকসের এলাকা। সমুদ্র ভরাট করে দুবাই বানানোর পরিকল্পনা করেছেন, বিশাল অর্থ বিনিয়োগ করেছেন। এখন আমরা সেখানে কি হয়েছে, 5 বছর পরে গিয়ে দেখা যাচ্ছে তার যে পরিমাণ আয়, যে পরিমাণ অর্থ তিনি বিনিয়োগ করেছেন এবং করছেন, সেখান থেকে যে পরিমাণ রিটার্ন আসছে, তাতে শ্রীলঙ্কার অর্থনীতি প্রায় দেউলিয়া। এখন এই মুহূর্তে শ্রীলঙ্কার অর্থনীতি, এখন আমাদের এখানে পদ্মা সেতু করার জন্য আমরা লোন নিচ্ছি বলতে, যেহেতু নজর অর্থ হলেও তো অনেক বড় অঙ্ক তো আমরা চায়না দিয়ে করাচ্ছি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করব 1 লক্ষ কোটি টাকার উপরে আমরা এখনই লোন চুক্তি সাইন করেছি, এবং এখনো পর্যন্ত অমীমাংসিত যে বিষয় আছে সেখানে আরো 50,000 কোটি টাকা কমপক্ষে বাড়বে, প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। চীনের কাছ থেকে $24 বিলিয়ন, এগুলো কিন্তু সব ঋণ। এই টাকা কিন্তু আপনাকে শোধ করতে হবে, রাষ্ট্রকে শোধ করতে হবে। তা আপনি যে পরিকল্পনাগুলো নিচ্ছেন, সেই পরিকল্পনাগুলো যদি আপনার সেখান থেকে রিটার্ন না আসে, এবং আপনি 3 টাকার কাজ যখন 300 টাকায় করবেন, 10 টাকার কাজ যখন 10,000 কোটি টাকায় করবেন, 10 টাকার কাজ যখন আপনি 10,000 টাকায় করবেন, তখন যদি আপনি সেখান থেকে রিটার্ন না পান, তাহলে আপনি শোধ করবেন কিভাবে? এই সংখ্যাগুলো আছে। এই উন্নয়ন নিয়ে, এই উন্নয়ন আমার কাছে ধারণা যে শেষ পর্যন্ত গিয়ে টেকসই হবে কিনা, খুব বড় রকমের প্রশ্ন আছে। আর একটি কথা বলে আমি শেষ করি, আপনি কৃষির কথা বলেছেন, গার্মেন্টস সেক্টরের কথা বলেছেন। এটা স্বীকার করতে হবে যে বাংলাদেশের কৃষিতে আওয়ামী লীগ সরকারের একটা বড় রকমের অবদান আছে।
মতিয়া চৌধুরী কৃষিমন্ত্রী, খুব বড় রকমের অবদান আছে। বিএনপির অতীতের বিএনপি সরকারের সময় যে কৃষির উন্নতি হয়নি তা কিন্তু নয়, কৃষক যে উন্নয়ন করেনি তা কিন্তু নয়, ফসল যে উৎপাদন হয়নি তা কিন্তু নয়। কিন্তু অতীতের বিএনপি সরকার 4 দলীয় জোট সরকার আর 14 দলীয় মহাজোট সরকারের কৃষি যদি তুলনা করি, তাহলে আওয়ামী লীগ সরকারকে, মহাজোট সরকারকে অনেকখানি এগিয়ে রাখতে হবে কৃষি বান্ধব নীতির কারণে। সার সহ শ্যামলদা যে কথাগুলো বলেছেন ওই কথাগুলোর সঙ্গে আমি একমত। কিন্তু এইখানে সরকারের যে জায়গাটিতে বড়ভাবে করার দরকার কথা ছিল, কৃষি যে জায়গাটাতে বিপর্যস্ত হয়ে পড়ছে, আপনি ধান উৎপাদনে খরচ হয় 1 মণ ধানের 700 টাকা, আপনি ধান কেনার মূল্য নির্ধারণ করেন 900 টাকা, কিন্তু ধানের মূল্য কৃষক পায় 400 টাকা। এই যে মেকানিজম, এই মেকানিজমটা আমাদের এখনো পর্যন্ত দুর্বল। এই সুফল আমি কৃষককে দিতে পারছি না। না দিতে পারার কারণে যেটা হচ্ছে যে কৃষকের কাছ থেকে আরো যা পাওয়ার কথা, কৃষকের কাছে আসতে আপনি যান, আওয়ামী লীগ এত কিছু করেছে, শহরের মানুষের কথা বাদ দেন, আজকে কৃষকের কাছে যান, কৃষক সবই আছে, সবই করেছে, কিন্তু কৃষক বিক্ষুব্ধ কেন? কারণ সে তার পণ্যের দাম পায় না। এই দাম পাওয়ার যে চেইন, এই চেনের মধ্যে সবসময় ক্ষমতাসীন দলের একটা সংশ্লিষ্টতা থাকে। ওই যে 900 টাকার ধান 400 টাকায় কিনে সরকারের কাছে 900 টাকায় বিক্রি করে, এটা হচ্ছে ক্ষমতাসীনদের একটা চেইন। এই জায়গাগুলো সরকার ভাঙতে পারে। হার্ডওয়্যারের দিকে নজর অনেক, সফটওয়্যারের দিকে নজর অত্যন্ত কম। এই জায়গার কারণে এই কৃষির এই উন্নয়নটি যতটা হওয়ার কথা, এই উন্নয়নটি ততটা প্রশ্ন করে আপনার কাছ থেকে আমি আবার আজিজ ভাইয়ের কাছে আসতে, সেটা হচ্ছে 4 দলীয় জোট সরকারের সময় এবং মহাজোট সরকারের সময় যে দুর্নীতি পরিস্থিতি তুলনা করেন দুই আমলের ভিতরে, আপনার কাছে কি মনে হয়? দুই আমলের ভিতরে তখন দুর্নীতি এটা কি, যদি আপনি অর্থের অঙ্কের দুর্নীতি তুলনা করেন তাহলে তখন অর্থের অঙ্কের দুর্নীতির অনেক কম ছিল। আর যদি আপনি দুর্নীতি বলতে ধরেন 10 টাকার, ধরেন আপনি একজন সাংবাদিক, আমি একজন সাংবাদিক, আমি যদি আজকে 10 টাকার একটি দুর্নীতি করি, মানুষ বুঝবে যে আমি দুর্নীতি করেছি। আর আপনি যদি আজকে 10,000 কোটি টাকার একটা দুর্নীতি করেন, তবুও মানুষ বুঝবে যে আপনিও দুর্নীতি করেছেন। এখন সেই পারসেপশনের জায়গাতে সমস্যা আছে। কিন্তু বিএনপির সময়ে টাকার অঙ্কে দুর্নীতি কম ছিল, কিন্তু বিএনপির সময় দুর্নীতি কম ছিল বা 4 দলীয় জোটের সময় দুর্নীতি কম ছিল, আমি সেটা মনে করি না। তার চেয়েও বড় ব্যাপার, দুর্নীতি তো আসলে মানুষের কাছে একটা পারসেপশন তৈরি হয়। বিএনপির সময় হাওয়া ভবনকে কেন্দ্র করে যে কাজগুলো হতো, সেখানে যতখানি দুর্নীতি হতো, যতখানি ক্ষমতার ব্যবহার বা অপব্যবহার করা হতো, বাইরে তার চেয়ে অনেক বেশি মানুষের মধ্যে পারসেপশন তৈরি হতো। তারা করতো না আমি তা বলছি না, আমি বলি এটা তৈরি হতো। আর এখন যেটা হয়েছে সেই দুর্নীতির বলে যে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, এখনকার দুর্নীতিতে আসলে সেই প্রাতিষ্ঠানিক রূপও ভেঙে গেছে। তাই আপনি একটা ব্যাংক থেকে লোনের নামে 10,000 কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছেন, আপনি রিজার্ভ ব্যাংকের থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে, বেসিক ব্যাংকের মতো একটা লাভজনক ব্যাংক দেউলিয়া করে ফেললেন, কিন্তু আপনি কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। এই যে দুর্নীতির পাশে মানুষ এখন দুর্নীতি, আগে মানুষ দুর্নীতির কথা শুনে অবাক হতো, এখন আর মানুষ দুর্নীতির কথা শুনে অবাক হয় না। আপনি কিভাবে দেখেন? না, বিষয়টা ওনার সাথে তো পুরোপুরি একমত। কারণ হচ্ছে যে এই যে ডেভেলপমেন্ট আমরা যে বলি, যে আমি যদি তুলনামূলকভাবে যদি দেখি যে আমাদের যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা যদি বলি, আজকে রিজার্ভ $32 বিলিয়ন। এই টাকা তো আমাদের এখানে ইনভেস্টমেন্ট নাই, ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট নাই, মুদ্রাস্ফীতি ঠেকানোর জন্য মার্কেট থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা করা হচ্ছে। অথচ আমরা কিন্তু সবসময় বলছি আমাদের এত টাকা রিজার্ভ আছে, আমাদের বিনিয়োগ নেই। এখন বিনিয়োগ যদি না থাকে, এই দেশের যে মূল শক্তি 65% যুবক, এটা সৌভাগ্যবান দেশ। এইটাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে না পারি, তাদের বেকারত্ব যদি দূর করতে না পারি, তাহলে এইটা আমাদের দেশ যে বিপদে পড়বে এটা ভাবাই যায় না। কারণ এই যুবক 65% যুবক কয়টা দেশে আছে বলেন? কিন্তু আমরা তো এটাকে জনশক্তিতে দেখেন, আমরা উদাসীন, জনশক্তিতে রূপান্তর করতে পারছি না। ধরেন এই ছেলেগুলোকেই ধরেন আমরা বিদেশে পাঠাতে চাই, তাহলে বিভিন্ন সেক্টরে লেখাপড়া শিখে ট্রেনিং দিয়ে বা যেভাবেই হোক এদেরকে জনশক্তিতে রূপান্তর। আজকে বিদেশে যায়, ভারতের যদি আমাদের দেশের যদি 100 জন যে আয় করে, আজকে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার অন্য দেশ থেকে 50 জন গিয়ে বিদেশে গিয়ে সেই আয় করে। একটা পত্রিকা দেখলাম। কারণ আমাদের দেশের কোনো মানুষ স্কিল না, সব ডে লেবার এই জাতীয়। আমাদের প্রায় সময় শেষের দিকে, আমি একটু শ্যামল দত্তর কাছে যেতে চাই। আপনি দুর্নীতি পরিস্থিতি সম্পর্কে আপনার কি বলবেন? না, দুর্নীতির বড় বড় ঘটনা ঘটেছে এবং এই ক্ষেত্রে আমি মনে করি সরকারের কিছুটা ব্যর্থতা আছে এবং অনেক, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরে যে দুর্নীতিগুলো ঘটেছে এগুলোর কোনো কুল কিনারা আমরা করতে পারিনি। হ্যাঁ, অনেকগুলো ইনিশিয়েটিভ হয়েছে, অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু আবার অনেক জায়গায় আমরা দেখেছি অর্থ মন্ত্রণালয়, যারা মূল মন্ত্রণালয়, যারা এটা রেগুলেটরি মিনিস্ট্রি,
তারা নিশ্চুপ থেকেছেন, কখনো বলেছেন আমরা অসহায়, কখনো বলেছেন এইসব নাম প্রকাশ করা যাবে না। শেয়ার মার্কেট থেকে শুরু করে হলমার্ক, বেসিক ব্যাংক ইত্যাদি জায়গায় যে সমস্ত দুর্নীতি হয়েছে, এবং আজকেই সম্প্রতি একটা আমি দেখলাম যে অগ্রণী ব্যাংক থেকে একটা কোথাকার কি রূপগঞ্জ ট্রেডিং নাকি 150 কোটি টাকা তুলে নিয়ে গেছে একটা খাত কোম্পানি। 5 দিনের মধ্যে লেনদেন হয়েছে। ওয়ার ইজ দ্য বাংলাদেশ ব্যাংক মনিটরিং? বাংলাদেশ ব্যাংকের মনিটরিং কোথা ছিল? আপনি ব্যাংক থেকে 5 লক্ষ টাকা তুললেই বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হয়। 5 লক্ষ টাকা তুললে জিজ্ঞেস করে এত টাকা কোথায় নিচ্ছেন, আর সেখানে 5 দিনের মধ্যে 150 কোটি টাকা আপনি লেনদেন করলেন উইদাউট ব্যাংকের কোনো কাউকে জবাবদিহি করতে হয় না এই জন্য। ফলে এগুলো ফাইন্যান্সিয়াল সেক্টরে এক ধরনের আমি মনে করি সুশাসন যথেষ্ট অভাব ছিল, এবং এটা একটা বড় অভাব। অন্যদিকে হ্যাঁ, দুর্নীতি বাংলাদেশে রাতারাতি দূর করা যাবে না, এবং এদিক থেকে আমি মনে করি যে আমাদের দুর্নীতি দমন কমিশন ইদানিং আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ইনিশিয়েটিভ যেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আটক করা হচ্ছে। আমরা আগে কোনোদিন দেখিনি যে একদম নৌবাহিনীর সাবেক প্রধান গ্রেফতার হয়ে যাচ্ছেন ইত্যাদি, অনেকগুলো অগ্রগতি আছে। তবে এই ক্ষেত্রে আমাদের আরো অনেক বেশি করার আছে। যেটা মুর্তজা বলেছে যে আপনি ডেমোক্রেসি না দিবেন কিন্তু অ্যাটলিস্ট সুশাসন তো দিবেন। ডেমোক্রেসি আপনার অনেকখানি কম্প্রোমাইজ করে আপনি উন্নয়ন করবেন, কিন্তু এর সাথে যদি সুশাসনকে যুক্ত না করেন তাহলে সেই উন্নয়ন কিন্তু যথাযথ উন্নয়ন কিন্তু হবে না। এটা একটা প্রশ্নের মুখে থাকবে। আবার বাংলাদেশের উন্নয়ন একটা সময় গিয়ে হয়তো এই যে কাজগুলো আমরা করছি, বাংলাদেশের ব্যাপারটা আমি অবশ্য শ্রীলঙ্কার সাথে তুলনা করবো না এই কারণেই, কারণ বাংলাদেশের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, এবং বাংলাদেশের লোকের যে প্রাণশক্তি, যে এদের যে অফুরন্ত কাজ করার ক্ষমতা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা, সেটা শ্রীলঙ্কার সাথে অনেকখানি তফাৎ আছে। এবং আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে আমাদের আশেপাশের দেশ, চায়না একদিকে, ভারত, এবং পাশেই বঙ্গোপসাগরের মতো বিরাট একটা ব্লু ইকোনমির জায়গা, সব মিলিয়ে আমাদের যে প্রকল্পগুলো এগুলো যদি আগামীতে আমরা যদি খালি বাস্তবায়ন করতে পারি, এর থেকে আমরা যে ডিভিডেন্ডটা পাবো সেটা বিদ্যুতের ক্ষেত্রে হোক, বন্দরের ক্ষেত্রে হোক, সেটা আমরা অনেক। গোলাম মুর্তজা আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি নির্মোহভাবে এই 5 জানুয়ারির পরবর্তী পরিস্থিতি আলোচনা করবার জন্য। তাতে দেখা গেছে যে এখানে কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু দুর্নীতি এবং সুশাসন একটা বড় প্রশ্ন হয়েছে, এবং গণতন্ত্র একটা প্রশ্ন তো রয়েছে। ফলে আগামী দিনেও গণতন্ত্র উত্তরণের নামে শুধুমাত্র একটা নির্বাচন কিন্তু যথেষ্ট নয় বলে আমরা মনে করি। আমরা মনে করি যে গণতন্ত্রের গুণগত উন্নয়ন, সেটা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং, দুর্নীতি দূর করা, সুশাসন প্রতিষ্ঠা করা, এবং মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানো এবং মানুষের ক্ষমতায়ন করা, সেটি হচ্ছে সবচেয়ে বড় কাজ। সেই প্রক্রিয়ার ভেতর দিয়ে যদি আমরা একটা রাজনৈতিক পট পরিবর্তন করতে পারি, সেটাই হবে বাংলাদেশের জন্য একটি সাস্টেইনেবল ভবিষ্যতের পন্থা। আমরা তেমন একটা পথের দিকে আমরা এগোনোর স্বপ্ন দেখেই প্রতিদিন রাতে শেষ করে আজও শেষ করছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন।